আপনার দলের আপনিই নেতা, আপনার দলের কোন বিধানসভায় কে দাঁড়াবেন বা কে কে দায়িত্ব নিয়ে কাজ করছেন, কোনো নেতা নির্বাচন হচ্ছে না, তাহলে একা নেতা দিয়ে কি সবকিছু সম্ভব? আপনি তো নিজেই বলছেন আমি প্রার্থী হিসেবে দাঁড়াবো না। অবশ্যই সবাই আমাদের রেডি হয়ে আছে, তাদেরকে প্রকাশ করিনি, কারণ বাংলায় বর্তমান একদল গুন্ডা বা সন্ত্রাস এত উগ্র, তারা দেখা যাচ্ছে তারাই অসহায় ভদ্র সভ্য মানুষ তো আমার দলে যারা নেতৃত্ব হবে তাদেরকে দেখা যাচ্ছে হয়তো কিডন্যাপ করে দেবে, মার্ডার করে দেবে, এই ভয় এখন প্রকাশ করিনি। নির্বাচন কমিশনের হাতে যাবে যখন, তখন তারা প্রকাশ হবে। ভাইজান, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলছেন যে আপনি বলছেন কখনো তৃণমূলের বিরুদ্ধে, আবার বলছেন তৃণমূলের সঙ্গে জোট করব। উনি বলছেন আপনি ঝেড়ে কাশুন, তাহলে আপনাদের সঙ্গে থাকবো, কি বলবেন? অ্যাকচুয়ালি উনি একজন রাজনীতির ব্যক্তিত্ব, উনি ওনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি ঠিকই বলেছে। তবে একটা কথা বলি, আপনাদের মনে হয় কারো বোঝা অসুবিধা হচ্ছে। আমি চাই মুসলিম, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিল ট্রাইবের অধিকার। এই অধিকারের জন্য কেউ যদি মনে করে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, টিএমসি লোকের আওয়াজ তুলছো তো, তাই আমি বলছি আমি তো টিএমসির সঙ্গেই জোট করতে চেয়েছিলাম, কিন্তু টিএমসির লোকেরাই তো আমার সঙ্গে জোট করতে চাইনি। তারা আমার লোকের ছিল, হজরত আলী হুজুরকে নিয়ে শহীদ করলো, হজরত হোসাইন হুজুরকে শহীদ করলো, সেই নবীর খানদানের সন্তান ভাঙরে গিয়ে আমি অপমানিত হয়েছি। নিশ্চয়ই ভাঙরে মুনাফেকের সংখ্যা বাড়ছে, সেই মুনাফেকগুলোকে ভালো মেসেজ দিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আছে, এটা আমি বলেছি। ভাঙরের মাটিতে ওই রকম সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, বা এটা বাড়াচ্ছে কেউ প্ল্যান করে, হয় অর্থ দিয়ে হোক বা ভুল বুঝিয়ে হোক, তাদের হাত থেকে ফিরিয়ে এসে বা তাদেরকে ভাঙরের জমিন থেকে সরিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা আমাদের দায়িত্ব। এই হিসাবে আমার বক্তব্যটা, কেউ যদি কাটসাট করে ভুল মেসেজ ছড়ায় সেটা আলাদা ব্যাপার। ভাইজান, তৃণমূলের এক শ্রেণীর নেতাদের দাবি যে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তৃণমূল থেকে একটা টিকিট বা মন্ত্রিত্ব দাবি করছেন, আর নলেজ সিটিটা যদি সরকার করে দেয় আপনার, সেই জন্য আপনি এত লোকজন নিয়ে এইসব দেখাচ্ছেন, কি বলবেন এটা? যদি তারা মনে করে একবার বলেই দেখতে পেত তো যে আমি একটা টিকিট দেবো বা নলেজ সিটি দেবো। আমি বলছি তো, বাংলার নেত্রী যদি কোনো দলে চান্স না পায়, ওনার দল তো থাকবে না। যদি আমার দলের টিকিট নিতেছে আমি দেবো না, আগেও বলেছি আজও বলছি। আচ্ছা ভাইজান, আমি কারো দলের টিকিট নিয়ে দাঁড়াবার জন্য আমি সিদ্দিকুল্লাহ নয়, আমি আব্বাস সিদ্দিকী। ভাইজান, আমার একটা প্রশ্ন আছে। মুসলিমদের বিশিষ্ট ব্যক্তিত্বরা বলছে যে 2021 নির্বাচনে যদি বিজেপিকে হারাতে চায় তাহলে কোনো একটা রাজনৈতিক দলের সাথ দিতে হবে। সেখানে যদি আপনাদের মতো ব্যক্তিত্বরা যদি আলাদা আলাদা রাজনৈতিক সংগঠন করে, সেখানে তো আদেও বিজেপির লাভ হবে। সেক্ষেত্রে কি বলবেন? এখানে বিশিষ্ট বলতে কাকে বলছো তো আমি জানি না। এখন বিশিষ্ট তো অভাব নেই আমার দেশে, কথা বুঝে আসছে। আমার দেশে তো বিশিষ্টর অভাব নেই। এখন কোন বিশিষ্টর কথা বলছেন আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। তবে আমি একটা কথা বলি, আমি তো ওটাই চেয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে এক হই। বাম, কংগ্রেস, টিএমসি, কি বলে মাতুয়া, দলিত, আদিবাসী, আমরা সবাই এক হয়ে যাই না। বিজেপিকে তাড়াবার যখন এতই সবার চিন্তাধারা, তো এক হয়ে যাওয়া দরকার। তো আমি তো সেই দাওয়াতটা তো কবে থেকে দিচ্ছি, সেই মেসেজটা তো কবে থেকে ছড়াচ্ছি। আমি তো এক হওয়ার পক্ষে, আসুন না এক হই। কে বলছে এক হবো না? কিন্তু কেউ যদি মনে করে ভোট ভাগ করব, এক হব না, কিন্তু আমি বুঝিয়ে দিতে চাইছি ভোটটা তিনার নাই, ভোট আমার আছে। আমার ভোটকে তিনি ভাগ করতে আসছে, তেনাকে ভাগ করতে দেব না ইনশাল্লাহ আমরা আগামী দিন। আচ্ছা, আসাম সরকার একটা নির্দেশ জারি করেছে গত শনিবার, বলেছে যে আসাম থেকে মুসলিমদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা অবশ্যই নিন্দনীয়, এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। এই কর্মকাণ্ড করে করে আজকে ভারতবর্ষে একটা বিভাজন তৈরি করছে এই বিজেপি গভর্নমেন্ট, এটা অতি সত্য কথা। কিন্তু আপনারা আসামের কথাটা বললেন, আমার বাংলাতে বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ হয়ে পড়ে আছে, মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, তারা পর্যন্ত মেরে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কেন আপনারা তুলছেন না? ওটাও যেমন এটাও তেমন, উভয় আজকে আমার ভারতবর্ষ জুড়ে আজকে একটা ধর্মের সুশ্রী দিয়ে একদল সম্পদ রাজনীতির দলের লোকেরা বিভাজন তৈরি করে দিচ্ছে। আমার ভারতের জন্য এটা ক্ষতিকারক। অবশ্যই এদের বিরুদ্ধে পুরো ভারতবাসীকে এক হয়ে লড়া দরকার। 234টা আনএডেড মাদ্রাসা তাদের স্বীকৃতি দিয়েছে সরকার, কিন্তু তাদের শিক্ষকদের বেতন দেয় না এবং স্কুলের ছাত্রছাত্রীদের কোনো পরিষেবা দেয় না। এই নিয়ে দীর্ঘ 8 বছর তাদের বঞ্চনা শিকার। কেন্দ্র থেকে একটা ফান্ড দেওয়া হতো, সেটাও রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। এবং পিভি সেলিম একটা ডিএমদেরকে অর্ডার করে দিল মাদ্রাসাদেরকে মিড ডে মিল দেওয়া হোক। অর্ডার করার সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তারপরের দিনেই। কি বলবেন এটা দিয়ে? এটা মুসলিম তোষণ বলবো, এটা দিদির মুসলিম তোষণ। যে গরু দুধ দেয় সে গরু লাথি মারে, ওই লাথি মেরেছে। কথা বুঝে আসছেন না? আর কি বলবো, ব্যাস এতটুকু।
বাকিটা বুঝলেন আপনারা? 12টা চাকরি, 12টা অমুসলিম। হ্যাঁ, অমুসলিম ভাইরা চাকরি পেলে আমার হিংসা নয়, কিন্তু মুসলিম যদি তার ঘরে ঝাঁট দিবার কাজটা না পায়, মাদ্রাসা বোর্ডে যদি চাকরি না পায় মডার্ন মাদ্রাসাতে, তাহলে সে পাবে কোথায়? আজকে মুসলিমদের চাকরি মাইনাসে চলছে, -0। এটাই তো দূষণ, এটাই তো আমাদেরকে বোকা বানাচ্ছে। কিছু বলা যাবে না তো, কিছু বললেই তো বিজেপি চলে আসবে। ঈদের ছুটি চাওয়া যাবে না, বিজেপি আসবে। পুজোয় পঞ্চায়েত দিয়ে হলো, ঈদে দিয়ে হলো না কেন, বললেই বিজেপি চলে আসবে। ওদের 12,200 দিচ্ছেন, ইমামদের দেবেন না কেন, বিজেপি চলে আসবে। রাস্তা কই, বিজেপি চলে আসবে। আলিয়া মাহাসা হলো না কেন, ইউনিভার্সিটি মাহাসা হলো না কেন, বিজেপি চলে আসবে। ফুটপাথ রেল কেন, বিজেপি চলে আসবে। উন্নয়ন পরিষদ কই, বিজেপি চলে আসবে। সংখ্যালঘুদের সংরক্ষণ কই, বিজেপি চলে আসবে। অকাপ সম্পত্তি পুনরুদ্ধার করবো, বিজেপি চলে আসবে। অত কিছু বলবো না, বিজেপি চলে আসবে। ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে না খেয়ে শুকে শুকে মারছে টিএমসি, বিজেপি চলে আসবে। ঘরের মধ্যে মর, বিজেপি চলে আসবে। চলেন, আমি ধন্যবাদ। 2.5 ঘন্টা হজ করেছি, আর ভালো লাগে না, চলেন। ধন্যবাদ।